প্রকাণ্ড একটা বাঘ সামনের জঙ্গলের ভেতর থেকে তীরের মতো বেরিয়ে এলো এবং অমনি তার বন্দুক দুম করে অগ্নিবৃষ্টি করল। তারপরেই প্রথমে বাঘের গর্জন এবং সেই সঙ্গে মানুষের করুণ আর্তনাদ। নমস্কার, আমি সায়ন্তন। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলম থেকে আধার রাতের অভিযান উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধারে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন আধার রাতের অভিযান দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আর কিছু দূর এগিয়েই মোহনলাল চুপি চুপি বলল, এখানে একটা দরজা আছে বোধহয়। এই বলে সে আবার এগিয়ে গেল। অন্ধকারে হাত বুলিয়ে কুমারও বুঝল দরজাই বটে। তার পাল্লা দুটো খোলা। সেও চৌকাঠ পার হয়ে গেল। তারপর দুদিকে হাত বাড়িয়েও আর দেওয়াল খুঁজে পেল না। সুঁড়িপথ তাহলে শেষ হয়েছে। কিন্তু তারা এলো কোথায়? এটা ঘর না অন্য কিছু? এখানেও দুর্গন্ধের অভাব নেই। ওপর পানে চাইলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কুমার অনুভব করল যে সুঁড়িপথের থমথমে বদ্ধ বাতাস আর এখানে স্তম্ভিত হয়ে নেই। তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্দিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছু খুঁজতে লাগলো। কিন্তু কিছু দেখাও যায় না, কিছু শোনাও যায় না, যেন দেহশূন্য মৃতের রাজ্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লণ্ঠনটা জ্বালল। এটা প্রকাণ্ড একটা হল ঘরের মতো, কিন্তু এটা ঘর নয়। কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না। এটা একটা প্রকাণ্ড উঠোনের চেয়েও বড় জায়গা। কিন্তু মাথার ওপরে রয়েছে ছাদ, মাঝে মাঝে থাম, ছাদের ভার রয়েছে সেই থামের ওপরে। হঠাৎ মোহনলাল সবিস্ময়ে একটা অব্যক্ত শব্দ করে উঠল। তারপরেই কুমারের একখানা হাত চেপে ধরে বলল, দেখুন কুমারবাবু, দেখুন। বাপরে, কি ভয়ানক! কুমার রুদ্ধশ্বাসে আড়ষ্ট নেত্রে দেখল তাদের কাছ থেকে হাত দশেক তফাতে পড়ে রয়েছে একটা মরার মাথা, এবং সেই মাথাটার পাশেই মাটির ওপর এলানো রয়েছে স্ত্রীলোকের একরাশি কালো চুল। খানিকক্ষণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলে মোহনলাল বলল, এ মরার মাথা থেকেই ও চুলগুলো খসে পড়েছে। ও মাথাটা নিশ্চয়ই কোনো স্ত্রীলোকের। হ্যাঁ, ওই দেখুন, এখনো মাথাটার আশেপাশে কিছু চুল লেগে রয়েছে। যার মাথা, নিশ্চয়ই সে বেশি দিন মরেনি। মোহনলাল দুঃখিত স্বরে বলল, অবাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো এক আমাবস্যার রাতেই। কুমার চমকে প্রশ্ন করল, হ্যাঁ, কি বলছেন আপনি? মোহনলাল বিরক্তভাবে বলল, কুমারবাবু, অমাবস্যার রাতের রহস্য বুঝবার জন্য আপনার এখানে আসা উচিত হয়নি। আপনি নিজের চোখে যখন ব্যবহার করতে শেখেননি, তখন এই রহস্যের কিনারা করবার শক্তিও আপনার নেই। আপনি জানেন না, বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোকের প্রাণ গিয়েছে। আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে, ওটা যে কোনো স্ত্রীলোকের মাথা, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তার উপরে আপনি এও দেখতে পাচ্ছেন না যে এই জায়গাটার নরম মাটির ওপরে চারিদিকেই রয়েছে বাঘের থাবার দাগ। দুয়ে দুয়ে যোগ করলে কি হয় তা জানেন তো? 4। এই মরার মাথাটা হচ্ছে 2, আর বাঘের থাবার দাগ হচ্ছে 2। এই দুয়ে দুয়ে যোগ করুন, 4 ছাড়া আর কিছুই হবে না। অমাবস্যার রাতে এখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ ওই মরার মাথাটাকে কখনোই এই জায়গায় দেখতে পেতুম না। অপ্রতিভ কুমার মাথা হেঁট করে মোহনলালের এই বক্তৃতা নীরবে সহ্য করল। মোহনলালের সূক্ষ্ম বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টির কাছে আজ সে হার না মেনে পারল না। মোহনলাল লণ্ঠনটা সামনের দিকে এগিয়ে আবার বলল,
কুমারবাবু, ওদিকটাও দেখেছেন কি? খানিক তফাতে দেখা গেল একরা ষাঁড়ের স্তূপ। মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড়, মাথার খুলি, কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা হয়েছে তার ধারণা নেই। দেখলে বুক ধড়াস করে ওঠে। এ যে মরার হাড়ের দেশ, যাদের হাড়, তাদের অশান্ত প্রেতাত্মারাও কি আজ এই অন্ধকার কোটরের আনাচে কানাচে আনাগোনা করছে নিজেদের দেহের শুকনো হাড়গুলোকে আবার ফিরে পাওয়ার জন্য? কেন সে জানে না। কুমারের বারবার মনে হতে লাগলো ইলেকট্রিক লণ্ঠনের আলোকরেখার ওপরে গাঢ় কালো অন্ধকার যেখানে এই চিররাত্রির আলোকহীন গর্তের মধ্যে থমথম করছে, সেখানে দল বেঁধে দাঁড়িয়ে মানুষের চোখে অদৃশ্য হয়ে কারা সব প্রেতলোকের নিঃশব্দ ভাষায় ফিসফিস করে কথা বলছে আর ঘন ঘন দীর্ঘশ্বাস ত্যাগ করছে। কতক্ষণ ওই বিভৎস অস্থিস্তূপের চারপাশে সার বেঁধে বসে যেন তারা নিজেদের মৃতদেহের হাড়গুলো খুঁজে বের করার জন্য হাতড়ে দেখছিল। এখন মানুষের হাতের আলোর ছোঁয়া লাগবার ভয় তারা সবাই অন্ধকারের ভেতর গিয়ে লুকিয়েছে। কুমার আর থাকতে না পেরে দুহাতে মোহনলালের দু কাঁধ প্রাণপণে চেপে ধরে বলল, মোহনবাবু, আর নয়, আর আমি এখানে থাকতে পারছি না। আকাশের আলোর জন্য আমার প্রাণ ছটফট করছে। চলুন চলুন, বাইরে চলুন। কুমারবাবু, আমার মনটা কেমন ছ্যাঁত করছে। মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনো এই অভিশপ্ত অন্ধকারের ভিতর সদয় দৃষ্টিপাত করেনি। জ্যান্ত মানুষ যেন কখনো এখানে আসতে সাহস করেনি। আমিও আপনার মতো বাইরে যেতে পারলেই বাঁচি, কিন্তু তার আগে একবার ওই দিকটায় কি আছে দেখে যেতে চাই। আসুন। কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে গেল। তারপর ৩০ জমি পার হয়েই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কুমার আশ্চর্য চোখে দেখল সেখানেও ওপরে ছাদ রয়েছে, কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই। থই থই করছে জল আর জল। বাঁদিকে দেওয়াল এবং সামনের দিকেও প্রায় ৩০-৩৫ ফুট পরে আর একটা খাড়া দেওয়াল। তারই ভেতরে একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল ডান দিক সমান চলে গিয়ে অন্ধকারের ভেতরে কোথায় যে হারিয়ে গেছে তার কোনো পাত্তা পাওয়ার জো নেই। কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছন দিকে কেমন একটা অস্ফুট শব্দ হলো। মোহনলাল বিদ্যুতের মতো ফিরে হাতের লণ্ঠনটা সম্মুখে এগিয়ে ধরল এবং তারপরেই লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল। সে কি দৃশ্য! অনেক দূরে সুঁড়ি পথের যে দরজা দিয়ে তারা এখানে এসেছে, সেই দরজার ভেতর দিয়ে দলে দলে কারা সব হলঘরের ভেতর এসে ঢুকছে। তাদের অনেকের হাতে হেরিকেন লণ্ঠন, কারোর হাতে বন্দুক, কারোর হাতে চকচক করছে বর্ষা বা তরোয়াল। তাদের চেহারা কালো কালো, গা আদুর এবং চোখ দিয়ে ঝরছে হিংসার অগ্নিশিখা। কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগেই আগন্তুকরা তাদের দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদের হাতের সমস্ত আলো নিভে গেল। তারপরেই বন্দুকের আওয়াজ হলো। কুমার ও মোহনলালের আশপাশ দিয়ে ৩-৪টে বন্দুকের গুলি শোঁ শোঁ করে চলে গেল। মোহনলাল বলে উঠল, কুমারবাবু, লাফিয়ে পড়ুন, লাফিয়ে পড়ুন। কোথায়? এই খালের জলে বাঁচতে চান তো লাফিয়ে পড়ুন। এই বলে মোহনলাল লাফ মারল। সঙ্গে সঙ্গে কুমারও দিল একটা মস্ত লাফ। ঝপাং ঝপাং করে দুজনেই জলের ভেতর গিয়ে পড়ল। মোহনলাল ইলেকট্রিক লণ্ঠনটা আরেকবার জ্বালিয়ে বলল, এই জলে দেখছি স্রোতের টান। নিশ্চয়ই কোনো নদীর সঙ্গে এর যোগ আছে। সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে ভেসে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই হাত কয়েক তফাতে জল তোলপাড় করে প্রকাণ্ড কি একটা ভেসে উঠল। কুমার সভয়ে বলল, কুমির, কুমির! অন্ধকার। সামনে দপদপ করে দুটুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ না সাক্ষাৎ মৃত্যুর চোখ? ওপাশ থেকে মোহনলালের স্থির গম্ভীর অথচ দ্রুত কণ্ঠস্বর শোনা গেল, কুমারবাবু, টপ করে ডুব দিন। ডুব সাঁতার দিয়ে যতটা পারেন ভেসে যান, আবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে ডুব দিয়ে অন্যদিকে এগিয়ে যান। এইভাবে একবার ভেসে উঠে নিঃশ্বাস নিয়ে আবার ডুব দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই সামনের আগুন দুটো নিভে গেল। কুমার বুঝল কুমির শিকার ধরার জন্য ডুব দিল। সঙ্গে সঙ্গে সেও ডুব দিল। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারল সাঁতার দিয়ে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব দিয়ে ডান দিকে এগিয়ে গেল।
এমন করে বারংবার ভেসে এবং বারংবার এঁকে বেঁকে কুমার অনেকক্ষণ সাঁতার দিল। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো, মোহনলাল বিপদেও কি অটল, কি তার স্থির বুদ্ধি। সামনে ভীষণ কুমির দেখে সে যখন ভয়ে ভেবড়ে পড়েছে, মোহনলালের মাথা তখন বিপদ থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিল সেটা সেও জানত, কিন্তু কুমিরের মুখে পড়ে তার কথা স্রেফ ভুলে গিয়েছিল। কুমিররা লক্ষ্য স্থির করে জলের ওপর ভেসে উঠেই তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থানে গিয়ে শিকার ধরে। কিন্তু ইতিমধ্যে সে যাকে ধরবে সে যদি স্থান পরিবর্তন করে তাহলে কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরই কুমার দেখল যে সামনের দিকে দূরে দিনের ধবধবে আলো দেখা যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে সুড়ঙ্গ খালের মুখ। কিন্তু পেছনে কালো জল তোলপাড় করে যে নির্দয় মৃত্যু এগিয়ে আসছে তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হওয়ার বা মোহনলালের খোঁজ নেওয়ার অবসর কুমারের এখন নেই। সুড়ঙ্গ খাল শেষ হলো। কুমার বাইরের উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখল অদূরেই মোহনলাল নদীর ওপর ভেসে উঠল। কুমার বুঝল খাল কেটে গাঁয়ের কাজলা নদীর জলই সেই প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই এসব হচ্ছে সেকেলে ডাকাতদের কাণ্ড। পেছনে তাকিয়েই দেখল সেই একগুঁয়ে কুমিরটাও জলের ওপরে জেগে উঠল, মোহনলালের খুব কাছেই। মোহনলাল ক্রুদ্ধ ও বিরক্ত স্বরে চেঁচিয়ে বলল, ভারী তো জ্বালালে দেখছি, এ আপদ যে কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে চায় না। কুমার ও মোহনলাল আবার জলের তলায় অদৃশ্য হলো। এবারে কুমার আর ডুব দিল না, কারণ সে বুঝে নিল কুমিরের লক্ষ্য এখন মোহনলালের দিকে। আবার মোহনলাল খানিকটা তফাতে গিয়ে ভেসে উঠল এবং কুমিরটাও ভেসে উঠল ঠিক সেখানেই একটু আগে মোহনলাল যেখান থেকে ডুব মেরেছিল। আবার শিকার ফসকেছে দেখে কুমিরটা নিষ্ফল আক্রোশে জলের ওপর ল্যাজ আঁচড়াতে লাগল। মানুষ খেতে এসে তাকে এমন বিষম পরিশ্রম বোধ হয় আর কখনো করতে হয়নি। মোহনলাল বলল, না, এ লুকোচুরি খেলা আর ভালো লাগছে না, দেখি এতে ব্যাটা ভয় পায় কিনা। এই বলে সে কুমিরের চোখ টিপ করে উপরি উপরি 3 বার রিভলভার ছুঁড়ে সাঁত করে জলের তলায় নেমে গেল। সঙ্গে সঙ্গে কুমিরও অদৃশ্য। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না কুমার তা জানত। যত বড় জানোয়ারই হোক, সাধ করে কেউ রিভলভারের গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে ওঠার পরেও কুমিরটার ল্যাজের একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল না। মোহনলাল বলল, মানুষ খাবার চেষ্টা করলে সে সব সময় আরাম পাওয়া যায় না। কুমির বোধহয় তা বুঝতে পেরেছে। অন্তত এটা তার চোখ যে কানা হয়ে যায়নি তাই বা কে বলতে পারে। চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। তীরে উঠে মোহনলাল বলল, এসেছিলাম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি কি বলেন কুমারবাবু? এ অবস্থায় আমাদের কি আর খোলো ভদ্রলোকের সঙ্গে দেখা করা উচিত? পটলবাবুর সঙ্গে আর একদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর উপর আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে। কেন? পটলবাবুর বাড়ির ভিতরে আজ যা দেখলুম, তার সঙ্গে যে তার কোনো যোগ নেই, এটা বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করা চায় না। কিন্তু পটলবাবু তো অনায়াসেই বলতে পারেন যে সেখানে প্রকাণ্ড অট্টালিকার ভাঙার ইটের রাশির ভেতরে কোনো মানুষ ভরসা করে পা বাড়ায় না। তিনি এরবার মহলটাই মেরামত করে নিয়েছেন। এর ভেতরে তিনিও কোনোদিন ঢোকেননি, সুতরাং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা তিনি কিভাবে জানবেন? তিনি বললেই কি আমরা মেনে নেব? অগত্যা, না মেনে কি উপায় আছে? আমাদের প্রমাণ কোথায়? বাড়ি ভাঙার মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে। বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভেতরে ঢুকতে পারে। যেমন আজ আমরা ঢুকেছিলাম, অথচ পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্ত পথ দিয়ে তার ভেতরে ঢুকে কখন কোথায় আস্তানা পাতে সে কথা তিনি কী করে জানবেন? ভাঙা বাড়ির ভেতর যে বাঘের আড্ডা আছে এটাও তার পক্ষে জানা সম্ভব নয়। আর বুনো বাঘ যদি মানুষ খায় সেজন্য পটলবাবুর ঘাড়ে দোষ চাপতে পারে না। আর এই হচ্ছে আশ্চর্য, বুনো বাঘ পোড়ো বাড়িতে থাকে, তিথি নক্ষত্রের খবর রাখে। অমাবস্যার রাত না হলে তার খিদে হয় না, গয়না পড়া স্ত্রীলোক ছাড়া আর কাউকে সে ধরে না। আবার সঙ্গে করে আনে ডাকাতের দল।
কুমার সন্দেহপূর্ণ কণ্ঠে বলল, প্রতি অমাবস্যার রাতে এখানে এসে যে দেখা দেয় সে কি সত্যি সত্যিই বাঘ? আপনি তো সচক্ষেই বাঘটাকে দেখেছেন, আমিও দেখেছি। সে আসল বাঘই বটে, তারও প্রমাণ আজ পেয়েছি। পোড়ো বাড়ির অন্ধকার গহ্বরে মানুষের হাড়ের স্তূপ তো দেখেছেন, যাদের রক্ত মাংস গেছে বাঘের চঠরে, সেই অভাগাদেরই হাড়ের রাশি সেখানে পড়ে রয়েছে। কুমার ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় জানেন, এই বাঘ বোধহয় মায়া বাঘ, নাহলে সব ভুতুরে কাণ্ড। গায়ের লোকেরাও বলে এসব ভুতুরে কাণ্ড, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজ আইনের কাছে ভুতুরে কাণ্ড বলে কোনো কাণ্ডই নেই। আমরা এই কালের সভ্য লোক, ভূত তো কোন ছাড়, ভগবানকেই আমরা উড়িয়ে দিতে পারলে বেঁচে যাই। যাক, সে কথা থাক। এখন আপনি কি করবেন? থানায় ফিরে যাব। কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারুর কাছে তা প্রকাশ করবেন না। আমাবস্যার রাতের রহস্য যদি জানতে চান তাহলে একেবারে মুখ বন্ধ করে রাখবেন। পুলিশের কাছে এখন কিছু জানালেই তারা বোকার মতো গোলমাল করে সব গুলিয়ে ফেলবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপচাপ থাকলে আসছে আমাবস্যাতেই সব রহস্যের কিনারা হয়ে যাবে। আজ এর চেয়ে বেশি কিছু বলবো না। নমস্কার। মোহনলাল তার বাসার দিকে চলে গেল। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। বাসার কাজ বরাবর এসেই সে দেখল চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভেতর থেকে বেরিয়ে আসছেন। কুমারকে দেখে তাড়াতাড়ি তার কাছে এসে বললেন, আমি শুনলাম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছ। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হলো। যাক, এ যাত্রা তাহলে তুমি বেঁচে গিয়েছ। এই যাত্রায় কেন চন্দ্রবাবু, এমন অনেক যাত্রায় আমি এমনিই বেঁচে গেছি। তবে একদিনের যাত্রায় মরণকে যে ফাঁকি দিতে পারবো না সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, কুমিরটা কি মোহনলালের রিভলভারের গুলি খেয়েই পালিয়ে গেছে? গায়ের চারিদিকেই আমার গুপ্তচর আছে, এ কথা তো তুমি জানোই। কিন্তু মোহনলাল কোথায়? তিনি বাসায় গিয়েছেন। তুমি থানায় গিয়ে ভিজে কাপড় চোপড়গুলো বদলে ফেলো। ততক্ষণে আমি মোহনলালের বাড়িটা একবার ঘুরে আসি। কেন, সেখানে আবার কি দরকার? চন্দ্রবাবু এগোতে এগোতে বললেন, আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি হে। চন্দ্রবাবু যাচ্ছেন মোহনলালকে গ্রেপ্তার করতে? কেন? থানার ভেতরে গিয়ে এখন ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে কুমারের কিঞ্চিত বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু চন্দ্রবাবুর কথা শুনে কুমার বিশ্রামের কথা একেবারে ভুলে গেল। তাড়াতাড়ি চন্দ্রবাবুর পেছনে ছুটে গিয়ে কুমার জিজ্ঞেস করল, মোহনবাবু কি করছেন? আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন? তুমি তো জানো কুমার, মোহনলালের ওপর গোড়া থেকেই আমার সন্দেহ আছে। কে সে? কোথাকার লোক? এত বেড়াবার জায়গা থাকতে মানুষপুরেই বা তার বেড়াতে আসবার শখ হলো কেন? এসব কিছুই আন্দাজ করবার উপায় নেই। তার সবই যেন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায় নিশুতি রাতে বাসা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে কোথায় অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো কুমার, মানুষপুরে সন্ধে হলে সবাই যখন দরজায় খিল এঁটে ভয় কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনের ঝোপে ঝাড়ে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ভুলু ডাকাতদেরই দলের লোক। কিন্তু এসব তো শুধু সন্দেহের কথা। মোহনলাল বাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি। এতদিন তা পাইনি বলেই গ্রেপ্তার করিনি। তবে মোহনলাল যে সাংঘাতিক লোক, এবারে সে প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়ে গিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাফ করতে দেখেছে। জানো তো, রিভলভার ব্যবহার করতে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি যে মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এ একটা কত বড় অপরাধ তা কি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল তবু রিভলভার ব্যবহার করছে। বিপ্লববাদী কি ডাকাত ছাড়া এমন কাজ কেউ আর করে না। আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগল, তবে কি মোহনলাল সত্যি সত্যিই দোষী? সেই কি ডাকাত? মানুষ খুন করা কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতের রহস্য আবিষ্কার করার জন্য তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবুর ভাঙা বাড়ির ভেতর গিয়ে ডাকাতদের দেখে ভয় পালিয়ে এলো কেন? এসব কি ছলনা? তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এমন সব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে সঙ্গে কুমার এগিয়ে চলল
এবং ক্রমে অশ্বত্থ, বট ও তাল নারকেলের ছায়া খেলানো আঁকা বাঁকা মেঠে পথ দিয়ে কুমার মোহনলালের বাড়ির দিকে গিয়ে পড়ল। খানিকটা খোলা জমি, মাঝখানে একখানা ছোট তেতলা বাড়ি, ডান পাশে মস্ত একটা বাঁশঝাড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বাতাসে দোল খাচ্ছে, এবং বাঁ পাশ দিয়ে বর্ষায় কাজলা নদীর ঘোলা জল নাচতে নাচতে ছুটে যাচ্ছে। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ। চন্দ্রবাবু দুজন পাহারাওয়ালাকে ডেকে বললেন, বাড়ির পিছনে একটা খিড়কির দরজা আছে, তোমরা সেই দরজায় গিয়ে পাহারা দাও। পাহারাওয়ালারা তার হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজার কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। চন্দ্রবাবু কড়া নাড়তে নাড়তে এবার চিৎকার শুরু করলেন, মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু। সারা শব্দ কিছুই নেই। আরও কিছুক্ষণ কড়া নেড়ে ও চিৎকার করে চন্দ্রবাবু শেষটা খাপ্পা হয়ে বললেন, মোহনলাল বাবু, এ কিন্তু ভালো হচ্ছে না, এইবারে আমরা দরজাটা ভেঙে ফেলবো। এতক্ষণে দরজাটা খুলল। মস্ত বড় একমুখ পাকা দাড়ি গোঁফ নিয়ে একটা খোট্টা চাকর দরজার উপরে এসে দাঁড়ালো। ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করল, কাকে খোঁজা হচ্ছে? মোহনলাল বাবু কোথায়? সে জানালো বাবু তেতলার ছাদের ওপরে আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রবাবু বেগে বাড়ির ভেতর গিয়ে ঢুকলেন। কুমারও পেছন পেছন গেল। সামনে সিঁড়ি, সিঁড়ি দিয়ে সকলে দ্রুত পদে একেবারে তেতলার ছাদে গিয়ে উঠল। তেতলার ছাদের ওপরে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চন্দ্রবাবু বললেন, চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ভেঙে গেল, তবু মশাইয়ের সাড়া পাওয়া যাচ্ছিল না কেন? মোহনলাল গম্ভীরভাবে শান্ত স্বরে বলল, আমি যে গান গাইছিল, গান গাইতে গাইতে সাড়া দেবো কেমন করে? চন্দ্রবাবু চটে গিয়ে বললেন, ঠাট্টা হচ্ছে? হ্যাঁ, ঠাট্টা হচ্ছে? এখন লক্ষ্মী ছেলের মতন সুরসুর করে ওখান থেকে নেমে এসো দেখি, তারপর দেখা যাবে তুমি কেমন গান গাইতে পারো। মোহনলাল একগাল হেসে বলল, আমাকে এত আদর করে নিচে নামতে বলছেন কেন চন্দ্রবাবু? তোমাকে দিল্লির লাড্ডু খাওয়াবো কি না, তাই এত সাদাসাদি করছি। মোহনলাল খুব ফুর্তির সঙ্গে দুহাতে তুড়ি দিয়ে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে গান ধরল। লাড্ডু যদি এনে থাকো গিয়ে দাদা দিল্লি, ঢেকে ঢুকে রেখো যেন খায় না কো বিল্লি। কি বা তার তুল্য, শুনে মন ভুলল, খেয়ে যেন বোকা নাকো কেন সব গিল্লি। চন্দ্রবাবু রেগে টং হয়ে গেছেন। বললেন, আবার আবার আমার সঙ্গে মশকরা? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজাটা। মোহনলাল তেমনি হাসি মুখে বলল, মজা দেখাবেন? দেখান না চন্দ্রবাবু, আমি মজা দেখতে ভারী ভালোবাসি। হ্যাঁ, দুহাতে যখন লোহার বালা পড়বে, মজাটা তখন ভালো করেই টের পাবে বাছাধন। বিস্মিত স্বরে মোহনলাল বলল, লোহার বালা? সে কি দাদা, আপনাদের দেশে সোনার বালা কেউ পড়ে না? চন্দ্রবাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, ফের ঠাট্টা? তবে রে পাজি, তবে রে ডাকু। চৌকিদার, যাও চিলের ছাদে উঠেও বদমাইশটাকে কান ধরে টেনে নামিয়ে নিয়ে এসো তো। পাহারাওয়ালারা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হেসে উঠে ডান হাতটা হঠাৎ মাথার ওপর তুলে সে বলল, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো? মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে। চন্দ্রবাবু সন্দেহপূর্ণ স্বরে জিজ্ঞেস করলেন, কি ওটা? বোমা। শুনেই পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। মোহনলাল বলল, আমার দিকে কেউ আর এক পা এগিয়ে এলেই আমি এই বোমা ছুড়ব, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িখানা উড়ে যাবে। চন্দ্রবাবু শুকনো গলায় বললেন, কিন্তু তাহলে তো তুমিও বাঁচবে না। না, আমিও বাঁচব না, আপনারাও বাঁচবেন না। চন্দ্রবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর বললেন, মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমায় মরতেও হয়, তাহলে আমি মরতেও রাজি আছি। আচমকা ভীষণ চিৎকার করে মোহনলাল বলল, তবে মর।
বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করলো। পর মুহূর্তে কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল এবং ভয়ঙ্কর একটা শব্দের সঙ্গে রাশিকৃত ভাঙা ইট, কাঠ, ধুলো, বালি ও রাবিশের ফোয়ারার মধ্যে তার দেহটা হাড়গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ঠিকরে উঠে গেল। তারপর বিস্ময় আর আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে দেখল, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে এবং চোখের সামনেই ছাদের ওপরে একটা কালো রবারের বল লাফিয়ে লাফিয়ে খেলা করছে। দুহাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের ওপরে হাঁটু গেড়ে বসে পড়েছেন এবং চারজন পাহারাওয়ালা চারিদিকে চিৎপাত বা উপুর হয়ে গড়াগড়ি দিচ্ছে। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ করার ক্ষমতা বেড়ে গেছে, তাই সকলের আগে সেই বুঝতে পারল যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমা টোমা কিছুই নয়, একটা তুচ্ছ রবারের বল মাত্র। চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, আরে উঠুন, আমরা কেউই সশরীরে এখনো স্বর্গে যাইনি, উঠুন। যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠে একটা নিঃশ্বাস ফেলে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। বলো কি হে, বোমাটা তাহলে ফাটেনি? দুগ্গা দুগ্গা, মস্ত একটা ফাঁড়া কেটে গেল। না, বোমা ফাটেনি। এই যে আপনার পায়ের তলায় বোমাটা পড়ে রয়েছে। ঠিক স্প্রিংওয়ালা পুতুলের মতো একটা লাফ মেরে উঠে চন্দ্রবাবু বললেন, বলো কি হে, চৌকিদার, এই চৌকিদার, এই বোমাটা শিগগির এখান থেকে সরিয়ে ফেলো, শিগগির, নইলে নইলে ওটা এখনো ফাটতে পারে। ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন। মোহনলাল বোমা ছোঁড়েনি, ওঠা রবারের বল ছাড়া আর কিচ্ছু নয়। চন্দ্রবাবু অনেকক্ষণ নিষ্পলক চোখে বলটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ গর্জন করে বললেন, কি, আবার আমার সঙ্গে ঠাট্টা? তবে রে রাস্কেল। এই বলে চিলের ছাদের দিকে কটমট করে তাকিয়ে তার মুখ যেন সাদা হয়ে গেল। বিদ্যুতের মতো চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে তিনি আবার বললেন, মোহনলাল, মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে চিলের ছাদের দিকে তাকিয়ে দেখল, সত্যিই তো সেখান থেকে মোহনলালের মূর্তি যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়েছে। চন্দ্রবাবু উৎকণ্ঠার সঙ্গে বললেন, কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে সে পালালো? এখান থেকে পালাবার কোনো পথই নেই। তবে কি সে মরিয়া হয়ে চারতলার ছাদ থেকেই নিচে লাফ মারল? এই বলে চন্দ্রবাবু ছুটে ছাদের ধারে গিয়ে নিচের দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেখানেও মোহনলালের চিহ্ন মাত্র নেই। কপালে করাঘাত করে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। উফ, কি ভয়ানক লোক রে বাবা। এরপরেও আমার চাকরি আর কি করে বজায় থাকে বলো? কিন্তু কুমার এত সহজে মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে একতলায় গেল। তারপর বাড়ির বাইরে ঠিক চিলের ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে যা দেখল তা হচ্ছে, এই ঠিক চিলের ছাদের নিচেই মাটির ওপরে প্রায় 2 গাড়ি বালি স্তূপাকার হয়ে আছে এবং সেই বালি স্তূপের মধ্যে একটা বড় গর্ত। অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের ওপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে পড়ে অনায়াসে চম্পট দিয়েছে। কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালো। দেখে শুনে চন্দ্রবাবু একেবারে অবাক। খানিক পরে 2 চোখ ছানা বড়ার মতো করে তিনি বললেন, সাবাস বুদ্ধি, মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থাকতেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলপ করে বলতে পারি, এই মোহনলাল বড় সহজ লোক নয়। সে এখানে বেড়াতেও আসেনি, সে ভুলু ডাকাতের চরও নয়, এ হচ্ছে নিজেই ভুলু ডাকাত। থানায় ফিরে আবার নতুন এক বিস্ময়। কুমার নিজের ঘরে ঢুকেই দেখল মেঝের ওপর একখানা খাম পড়ে আছে, যেন জানলা দিয়ে গলিয়ে কেউ সেখানা ঘরের ভেতর ছুঁড়ে ফেলে দিয়েছে। চিঠিখানা খানিকটা এরকম, কুমারবাবু, আসছে অমাবস্যার রাতে আপনি পটল বাবুর ভাঙা বাড়ির সুড়ি পথের কাছাকাছি ঝোপঝাড়ে কোথাও লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে ভুলবেন না। আসছে অমাবস্যার রাতেই রহস্যের কিনারা হয়ে যাবে। ইতি, বন্ধু। পুনশ্চ এই চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুর কাছে প্রকাশ করবেন না।
কুমার চিঠি পড়ে নিজের মনেই বলল, কে এই চিঠি লিখেছে? বন্ধু? আমার বন্ধু? কিন্তু এখানে তো আমার কোনো বন্ধু নেই। মোহনলাল? না, সেও তো এখন পলাতক। তাহলে কি ওই জঙ্গলে আমাকে যে উদ্ধার করেছিল সেই ব্যক্তি? কিন্তু সে কে? কুমারের ভাবনায় বাধা পড়ল। আচমকা ঝড়ের মতো চন্দ্রবাবু ঘরের ভেতর প্রবেশ করলেন। তারও হাতে একখানা চিঠি। চন্দ্রবাবু বললেন, দেখো কুমার, এ আবার কি ব্যাপার? আমার শোবার ঘরের ভেতরে বাইরে থেকে এই চিঠিখানাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চন্দ্রবাবু, আসছে অমাবস্যার রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পেছনে কাজলা নদীর জল যেখানে সুড়ঙ্গ খালের মধ্যে দিয়ে ঢুকেছে, ঠিক সেখানেই অনেক লোকজন আর অস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাতেই আপনি ভোলু ডাকাতের দলকেও গ্রেপ্তার করতে পারবেন। ইতি, বন্ধু। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। অমাবস্যার সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখনো অনেক দেরি। কুমার নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে দেখল চন্দ্রবাবু ধরা চূড়ো পরে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর বাড়ির পেছনে কাজলা নদীর সুড়ঙ্গ খালের মুখে গিয়ে সদল বলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। এবং এটাও সে জানত যে যাওয়ার আগে তারও ডাক পড়বে। চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বলবেন, কিন্তু সেই অজানা বন্ধু তাকে ভাঙা বাড়ির সুঁড়িপথের কাছাকাছি কোনো ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার কথা প্রকাশ করতে বারণও আছে। তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি, পাছে চন্দ্রবাবু তাকে সঙ্গে যাওয়ার জন্য ডাকেন। সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থাকতেই বেরিয়ে পড়ে। পটলবাবুর বাড়ির দিকে রওনা হয়। কিন্তু এই অজানা বন্ধুটা কে, আর চন্দ্রবাবুর কাছে এত লুকোচুরির কারণটাই বা কি? অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারেনি। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভেতর দিয়ে পথ চলতে লাগলো। অন্ধকারকে আরও ঘন করে তুলে ওই তো পটলবাবুর প্রকাণ্ড ভগ্ন অট্টালিকা সামনেই দাঁড়িয়ে আছে। তার দেওয়ালকে শক্ত শিকড় দিয়ে জড়িয়ে ধরে যেসব বড় বড় অশ্বত্থ বট মাথা খাড়া করে আছে, প্রবল বাতাসে নিজেরা দুলতে দুলতে তারা যেন অন্ধকারকেও দুলিয়ে দিয়ে বলছে। কুমারের মনে হলো অন্ধকার রাজ্যের ভেতর থেকে যেন সজাগ ভুতুরে পাহারাওয়ালারা কথা বলছে। আন্দাজে আন্দাজে সেই মস্ত বড় ভাঙা সিংহ দরজার তলায় গিয়ে দাঁড়ালো। কিন্তু অন্ধকারে তো আর এগোনো যায় না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখা যায় না, এবং গাছপালার মর্মর শব্দ ছাড়া কিছু শোনাও যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আবার সেই সব বিভীষিকা। মাথার উপরে উড়ন্ত প্রেতাত্মার মতো ঝটপট ঝটপট করে বাদুরের দল যাচ্ছে আর আসছে। দুটো কোকড়ো সাপ ফনা তুলে ফোঁস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতো এঁকে বেঁকে পালিয়ে গেল। চক মিলানো ঘরগুলোর ও দালানের আনাচ কানাচ থেকে যেন কাদের হিংসুক, ক্ষুধিত ও জলজলে চোখ দেখা যায়। দিনের বেলাতেই যে নির্জন বিপদপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার কালো রাতে সে বাড়ি যে আরও কত ভয়ানক হয়ে উঠতে পারে, কুমারের আজ সেটা আর বুঝতে বাকি রইল না। তবু সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনও সে অটল পদে এগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে পড়ত। কুমার ভয় পেল না বটে, কিন্তু তারও বারবার মনে হতে লাগলো এই প্রকাণ্ড পুরো বাড়িটা হানা বাড়ি না হয়ে যায় না। এ হচ্ছে নিষ্ঠুর ডাকাত জমিদারের বাড়ি। কত মানুষ এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে অপঘাতে মারা পড়েছে কে বলতে পারে? নিশ্চয়ই তাদের আত্মার গতি হয়নি। নিশ্চয়ই তারা নিঃশব্দে কেঁদে কেঁদে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে উঁকি মেরে তাকে দেখছে। আচমকা কুমার চমকে উঠে শুনতে পেল ঠিক তার পেছনে কারোর পায়ের শব্দ। সে থমকে দাঁড়ালো, কান পেতে শুনল। শব্দটব্দ কিছু নেই, তারই শোনবার ভুল, এই ভেবে কুমার আবার এগোলো। আবার সেই পায়ের শব্দ। আবার সে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। না, তার শোনার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে সে?
ভূত না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হল। অমনি সেই পায়ের শব্দ জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট আর এক হাতে রিভলভার। কাউকে দেখা গেল না বটে, কিন্তু উঠোনের ওপরে একটা মস্ত ঝোপ দুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সে তাকে দেখে থাকে তাহলে তার আরও আত্মগোপন করা বৃথা। অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার ওপর আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের ওপর ফেলে কুমার পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল। ঝোপের সামনে গিয়ে কুমার জোরে বলল, যদি কেউ এখানে থাকো তাহলে কিন্তু বেরিয়ে এসো, নইলে আমি কিন্তু গুলি করব। কোনো সাড়া নেই। ভালো করে তখন ঝোপটা নেড়েচেড়ে দেখল, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারল না। কেবল খানিক তফাতে আরেকটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হয়তো ওই শিয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে। এই ভেবে কুমার আবার অগ্রসর হলো। দুপা যায়, থামে, শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা গেল না। এ তো সেই সুঁড়িপথ। সে আর মোহনলাল সেদিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ এখানেই তার অপেক্ষা করার কথা। ঝোপঝাড় এখানে সর্বত্র। সুঁড়িপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসল, যাতে তার পেছন দিকে থাকে বাড়ির দেওয়াল। অন্তত পেছন দিক থেকে কোনো গুপ্ত শত্রুর আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভেতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গে কুমার অবাক হয়ে শুনল, খুব কাছেই অন্তরালে বসে কে যেন প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করার আগ্রহ হলো না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুকটা হাতে নিল। যখন তার পেছনে রইল দেওয়াল আর হাতে রইল বন্দুক আর সামনের দিকে জেগে রইল তার সাবধানী দুই চোখ, তখন কোনো শত্রুই তোয়াক্কা সে রাখে না। জন্তু, মানুষ, অমানুষ, অমন অনেক শত্রুই এ জীবনে সে দেখেছে। শত্রুর ভয়ে তার বুক কোনোদিন কাঁপেনি, আজও কাঁপবে না। কিন্তু শত্রু তবু এলো। একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে ভীম বিক্রমে কোলাহল করতে করতে। অমন উঁচু দেওয়াল তার পৃষ্ঠ রক্ষা করতে পারল না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পেছন হটাতে পারল না। তাদের কাছে কুমারকে আজ কাপুরুষের মতো পরাজয় স্বীকার করতে, হয়তো আজ তাকে পালিয়ে প্রাণে বাঁচতে হবে। কুমার ভ্রমেও সন্দেহ করেনি যে ঝোপের ভেতর এমন অসংখ্য শত্রু এতক্ষণ তারই অপেক্ষায় লুকিয়েছিল। তারা হচ্ছে ডাঁশ মশা। উফ, কি তাদের হুলের জোর আর তাদের বিজয় হুঙ্কার! কি তাদের অশান্ত আক্রমণ! দেখতে দেখতে কুমারের হাত পা মুখ ফুলে উঠতে শুরু করলো। নাকের ডগাটা দেখতে হলো যেন দুগুণ বড় একটা টোপা কুলের মতো। গাল ও কপাল হয়ে গেল দাগড়া দাগড়া। মুখ, হাত পা পেটের ভেতরে যথাসাধ্য গুঁজে কুণ্ডুলি পাকিয়ে কুমার ঝোপের মধ্যে পড়ে রইল যেন একটা কুমড়ো। ময়নামতির মায়াকাননের মাংসের মতো, পাহাড়ের মতো ডাইনোসরও তাকে বোধহয় এতটা কাবু করে ফেলতে পারত না। কুমার ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। এই মশার পালের হাজার হাজার হুলের খোঁচার চেয়ে অমাবস্যার রাতের সেই ভয়ঙ্কর বাঘের থাবা তার কাছে এখন ঢের বেশি আরামের বলে মনে হলো। আচমকা চারিদিক কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে মোট আরও 1.5 মিনিট বাকি আছে। কি একটা আসন্ন আতঙ্কের সম্ভাবনায় স্তম্ভিত অন্ধকার যেন আরও কালো হয়ে উঠল। অন্ধকার রাত্রির বুক পর্যন্ত যেন ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। পেঁচা, বাদুর, চামচিকের মিলিত আর্তনাদে চারিদিকের স্তব্ধতা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। পুরো বাড়ির অলিতে গলিতে এতক্ষণ যারা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, সেই সব অজানা নানা পশুর দল কি এক দুরন্ত বিভীষিকা দেখে প্রাণ ভয়ে বেগে ছুটে পালিয়ে যেতে শুরু করলো। এখন এই স্থান যেন মানুষ তো দূরের কথা, বন্য পশুর পক্ষেও নিরাপদ নয়। কুমার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাতে ধরা আছে বন্দুক এবং তার ডান হাতে স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়া। হঠাৎ হকি অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আধারে লণ্ঠন হাতে নিয়ে এক মনুষ্য মূর্তি আবির্ভূত হলো। এত তাড়াতাড়ি সাঁত করে দৌড়ে সেই ভীষণ সুড়িপথের ভেতর মিলিয়ে গেল যে কুমার তার মুখ পর্যন্ত দেখার সময় পেল না। তাকে মানুষের মতন দেখতে বটে, কিন্তু সে সত্যিই কি মানুষ? চারিদিকের জীবজন্তুর ছোটাছুটি, পেঁচা, বাদুর, চামচিকের চেঁচামেচি অকস্মাৎ থেমে গেল।
এবং পর মুহূর্তে অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে পোড়ো বাড়ির অস্তিত্ব পর্যন্ত যেন বিলুপ্ত হয়ে গেল, এবং তারপরে সেই অপার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল বাঘের ভৈরব গর্জন। একবার, দুবার, তিনবার সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথমে করে দিল, এবং তারপর সব আবার চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমার দেখল সুড়িপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। পেছন থেকে কে যেন চুপি চুপি বলল, ওই বাঘ, গুলি করো, গুলি করো। কে যে এ কথা বলল কুমারের তার দেখার অবকাশ রইল না। তাড়াতাড়ি সে বন্দুকের ঘোড়া টিপে দিল এবং সঙ্গে সঙ্গে তার পেছন থেকে ওকে বন্দুক ছুড়ল। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর আর্তনাদে চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল, এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির ওপর পড়ে ছটফট করছে। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেলে পেছন থেকে আবার কে বলল, শান্তি, অমাবস্যার রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে দাঁড়িয়ে টর্চটা জ্বেলে ফেলল। পেছনে দাঁড়িয়ে বন্দুক হাতে করে মোহনলাল। কুমার সবিস্ময়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। খানিক আগে আপনি আমাকে ঝোপে ঝোপে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সে কথা থাক, আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সুঁড়িপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপরেই অত্যন্ত আশ্চর্যভাবে সে বলে উঠল, কি সর্বনাশ! বাঘটা কোথায় গেল? ওখানে যে একটা মানুষের দেহ পড়ে রয়েছে। দেহটার কাছে গিয়ে মোহনলাল কিছুই যেন হয়নি এমন সহজ স্বরে বলল, হ্যাঁ, এ হচ্ছে ভুলু ডাকাতের দেহ। এর মুখের দিকে তাকিয়ে দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন কি একটা বিষম দুঃস্বপ্ন দেখছে। মাটির ওপর দাঁত মুখ খিঁচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটলবাবুর মৃতদেহ। কুমার অভিভূত কণ্ঠে বলল, হ্যাঁ, এ তো বাঘ নয়, ভুলু ডাকাতও নয়, এই যে আবার পটলবাবু। পটলবাবু? কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। কুমার চমকে উঠে বলল, ও আবার কি? ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, শিগগির আমার সাথে আসুন। এই বলে কুমারকে হাত ধরে টেনে নিয়ে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করল। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পড়ল। বাঁহাতি পথটা গেছে কাজলা নদীর দিকে। সেখানে সুড়ঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সে পথও ছাড়িয়ে চলে এলো। কুমার বিস্মিত হয়ে বলল, এ কি মোহনলালবাবু, আমরা নদীর দিকে যাবো যে? না। না? তবে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোনো কথা বলবেন না, চুপ করে আমার সঙ্গে আসুন। বাসার দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বলল, ওরে, আমি এসেছি, শিগগিরই দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতন বুড়ো খোট্টা দারোয়ানটার মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভেতর ঢুকে এখানে চেয়ারের উপর ধপ করে বসে মোহনলাল বলল, কুমারবাবু, বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। খানিকক্ষণ দুজনে চুপ। তারপর প্রথম কথা বলল কুমার। বলল, মোহনলাল বাবু, আপনার উদ্দেশ্যটা কি? যে সময় আমার উচিত চন্দ্রবাবুকে গিয়ে সাহায্য করা, ঠিক সেই সময় আপনি আমাকে এখানে টেনে নিয়ে এলেন কেন? আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। আপনি আজ না গেলেও তিনি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবুও আমার সেখানে যাওয়া উচিত। মোহনলাল সেই কথার জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, কুমারবাবু, আপনি মার্কেটা মেরি উইচ কাল্টা ওয়েস্টার্ন ইউরোপ এই নামে বইটি পড়েছেন? এরকম খাপছাড়া প্রশ্নের অর্থ বুঝতে না পেরে কুমার বলল, না। আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনির অনেক গল্প শুনেছি বটে, সেই সব গল্পে আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এসব উদ্ভট প্রশ্ন আমায় কেন করছেন? মোহনলাল আবার প্রশ্ন করল, কুমারবাবু, হাইকেনথ্রোপি কাকে বলে জানেন? না।
ইউরোপের ডাইনিরা নাকি হাইকেনথ্রবির মহিমায় মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত। কুমার বিরক্ত হয়ে বলল। পারতো তো পারতো, তাতে আমাদের কি? কুমারের বিরক্তিতে আমল না দিয়ে মোহনলাল বলল, আমাদের দেশেও অনেকে বলেন মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ওষুধের গুণে মানুষ নাকি বাঘের আকার ধারণ করতে পারে। এতক্ষণে কুমারের মাথায় ঢুকল মোহনলাল কি বলতে চায়। এক লাফে উঠে পড়ে কুমার উত্তেজিত স্বরে বলল, তাহলে কি আপনার মতে এখানকার অমাবস্যার রাতের বাঘটাও হচ্ছে সেই রকমই কোনো অস্বাভাবিক জীব? মোহনলাল গম্ভীর স্বরে বলল, আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না, বিজ্ঞানও তা মানে না। কিন্তু মানুষ পুড়ে এইসব আশ্চর্য ঘটনা ঘটে গেল, এর মূলেই বা কী রহস্য আছে? ওরা থেকে একবার ভেবে দেখুন না, বাঘ দেখা দিয়েছে কেবল আমাবস্যার রাতে ঠিক 12টার সময়। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে বেরোয় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলেরই গায়ে অনেক টাকার গহনা ছিল। সাধারণ বাঘ কেবল গয়না পরা স্ত্রীলোক ধরে না। তারপরে বুঝুন, আপনি আর আমি দুজনেই তো দুবার বাঘ দেখেছি। আপনি গুলি শুনেছেন, কিন্তু দুবারই বাঘের বদলে পাওয়া গেল মানুষকে, অর্থাৎ পটলবাবুকে। প্রথমবারে আহত, দ্বিতীয়বারে মৃত। দুবারই বাঘের আবির্ভাব আমাদের চোখে পড়েছে। তার পায়ের দাগও দেখা গেছে, তার রক্তমাখা লোমও আমি পেয়েছি, কিন্তু তার দেহ অদৃশ্য হতেও আমরা দেখিনি, অথচ তা খুঁজেও পাওয়া যায়নি। উপরন্ত দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতেও পাইনি। ইউরোপে এমনি মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে, তখন আবারও মানুষেরই আকার পেয়েছে। কুমার রুদ্ধশ্বাসে অভিভূত স্বরে বলল, তাহলে আপনি কি বলতে চান পটলবাবু বাঘের আকার ধারণ করে? মোহনলাল বাধা দিয়ে বলল, আমি ওই রকম কিছুই বলতে চাই না। আমি খালি দেখাতে চাইছি যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেন মনে হবে কোনো মায়া বাঘই মানুষ পুরের এইসব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন, তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। মানুষ যে ব্যগ্র মূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না, কাউকে আমি বিশ্বাস করতে বলিও না। কিন্তু এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, ভোলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতো থেকে পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতের দল পুষতেন। কালু সর্দার তাদেরই দলের লোক। আমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরোতো। নৌকায় চড়ে সুড়ঙ্গ খাল দিয়ে ডাকাতের দল বেঁধে বাইরে বেরিয়ে আসতো। গভীর রাতে কাজলা নদীর বুকে তাদের নৌকা আমি সচক্ষে দেখেছি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি কে? আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। নিরীহ ব্যক্তির কাছে রিভলভার বন্দুক থাকে না। সুন্দরবনে খুবই নিরীহ ব্যক্তিদের রিভলভার বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারাও রিভলভার বন্দুকের জন্য লাইসেন্স নেন। আপনার কি লাইসেন্স আছে? না। লাইসেন্স না নিয়ে রিভলভার বন্দুক রাখে গুন্ডা, খুনি আর বদমাইশরা। হ্যাঁ, এই কথা সত্যি বটে। কে আপনি বলুন? মোহনলাল ঘর কাঁপিয়ে অট্টহাসি হেসে উঠল। কুমার দৃঢ় স্বরে বলল, পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক নয়। ও, আপনার কি বুদ্ধি কুমারবাবু! ঠিক আপনি আন্দাজ করেছেন, আমি ভালো লোক নই। বাজে কথায় ভুলিয়ে সেবারে কিন্তু আমাদের চোখে আপনি ধুলো দিয়েছিলেন, কিন্তু এবারে সেটি আর হচ্ছে না। ওই শুনুন, কারা আসছে। নিচের সিঁড়িতে ধূপ ধূপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল, যেন কারা দ্রুত বেগে ওপরে উঠছে। হে আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে? কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতো যারা ঘরের ভেতরে এসে ঢুকলো তারা শত্রু নয়, চন্দ্রবাবু আর তার পাহারাওয়ালারা। চন্দ্রবাবু সবিস্ময়ে বলে উঠলেন, আরে এ কি কুমার, তুমি এখানে? আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। মোহনলাল? কোথায় সে দুরাত্মা? আমিও তার খোঁজেই এখানে এসেছি। আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি। কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। কুমার ফিরে দেখল মোহনলাল আর সে ঘরে নেই। মোহনলাল যেখানে বসেছিল তার পেছনে একটা বন্ধ দরজা, এই ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার জন্য।
মোহনলাল নিশ্চয়ই ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বাঘের মতো সেই দরজার ওপর ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবাবু বললেন, মোহনলাল, এবারে আর তোমার বাঁচোয়া নেই। সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি, একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো চাও তো দরজা খোলো। ঘরের ভেতর থেকে সাড়া এলো। আগে আপনি আমায় ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এই ঘরে নেই। চন্দ্রবাবু রাগে গড়গড় করতে করতে বললেন, সেদিনকার মতন আবার ঠাট্টা করা হচ্ছে। তুমি তো মোহনলাল, শিগগির বেরিয়ে এসো বলছি। আগে ভুল করছেন, আমি মোহনলাল নই। আচ্ছা, আগে বেরিয়ে তো এসো, তারপর দেখা যাবে যে তুমি কোন মহাপুরুষ। আরে আবার ভুল করছেন, আমি কোনো মহাপুরুষ নই। তো বেরে ছুঁচো, ভাঙলাম তাহলে দরজা। এই বলে তিনি দরজার উপরে সজোরে পদাঘাত করতে লাগলেন। আরে করেন কি? দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এ নিন। হঠাৎ দরজা খুলে গেল। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ঘরের ভেতর ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর দু চোখ বিস্ময়ে বিস্ফারিত করে বাঁধো বাঁধো স্বরে তিনি বললেন, এ কি? কে আপনি? কুমারও অবাক। ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল, যার সঙ্গে কুমার দুবার যখের ধন আনতে গেছিল, মঙ্গল গ্রহের বামন অবতারদের সঙ্গে লড়াই করেছিল, ময়নামতির মায়াকাননের দানবের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছিল। বিমল, তার চিরবন্ধু বিমল, মানসপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে। হঠাৎ করে তারই দেখা যে আজ এখানে পাওয়া যাবে, সে স্বপ্নেও তা কল্পনা করতে পারেনি। কুমার উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, বিমল, তুমি কোত্থেকে এলে? তুমি কি আকাশ থেকে খসে পড়লেন নাকি? তুমি কোত্থেকে এলে বিমল? বিমল হাসতে হাসতে বলল, না বন্ধু না, মোহনলাল রাপেগোড়া থেকেই আমি তোমার সঙ্গে আছি। চন্দ্রবাবু হতভম্বের মতো বললেন, হ্যাঁ, বলেন কি? আপনি মোহনলাল? আগে হ্যাঁ, এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালা পরিয়ে দিন। ধাঁ করে কুমারের একটা কথা মনে পড়ল। সে তাড়াতাড়ি বলল, আচ্ছা বিমল, বাঘের গর্তে ডাকাতের কবল থেকে আমি তোমাকে উদ্ধার করেছিলাম, কিন্তু এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কুমার, পেছনে ফিরে দেখো, ঘরের ভেতরে ও আবার কে এলো? কুমার ফিরে দেখে এক মুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আহ্লাদে আটখানা হয়ে তারই পেছনে দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরনো ভৃত্য রামহরি। কুমার বলল, কি আশ্চর্য, তুমি আবার কোত্থেকে এলে? আরে দুও কুমারবাবু, দুও, তুমিও আমাদের চিনতে পারোনি। আমি যে নিচের দারোয়ান সেজে থাকতাম, পরচুলো দাড়ি গোঁফ ফেলে আবার রামহরি হয়ে এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি। আরে তুও কুমারবাবু, কি ঠকানটাই না ঠকে গেলে। এতক্ষণ তোমরা শুনছিলে অমাবস্যার রাত উপন্যাস অবলম্বনে রচিত আধার রাতের অভিযান উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। রচনা হেমেন্দ্র কুমার রায়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। কুমারের চরিত্রে ছিল আর্য, বিমল তথা মোহনলালের চরিত্রে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে আমাদের সাথে ছিল সৌম্যদীপ, নীল, প্রভাকর এবং ঋদ্ধি। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেষ্ণা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে শুভমজিৎ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করতে চলেছি এবং তারপর তোমাদের জন্য থাকছে একাধিক সুখবর। আর সেই সুখবরগুলো সবার আগে জানতে আমাদের কমিউনিটি ট্যাব আর আমাদের ফেসবুক পেজে নজর রেখো। ফেসবুক পেজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।